কেন আজকে এই জায়গাটায় পৌঁছলো দাদা ভারত বাংলাদেশের সম্পর্ক? আগে তো সুসম্পর্কই ছিল। দেখুন, আমি একটা গল্প দিয়ে শুরু করার চেষ্টা করি। বাংলাদেশের প্রাক্তন তথ্যমন্ত্রী, যদিও তিনি এখন জেলে রয়েছেন, হাসানুল হক ইনু একটা কথা খুব বলতেন। ভারতবর্ষে এসেও বিভিন্ন বক্তৃতায় কথাটা বলেছেন। চিরঞ্জিতের ওই সিনেমাটার ডায়লগটাকে অনুসরণ করে, যে চিরঞ্জিতের সিনেমার ডায়লগ ছিল না যে পাগল মা কি বদলাতে পারবি, সব বদলানো যায়, তেমনি হাসানুল হক ইনু বলতেন যে প্রতিবেশী কখনো বদলানো যায় না। আর যদি আপনি ভৌগোলিকভাবে দেখেন যে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে এমনভাবে ঢুকে রয়েছে, সেটা বদলানো যায় না। হাসানুল হক ইনু, হু ওয়াজ অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম খুব বাংলাদেশে ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন, তিনি পরে ভারতের সবচেয়ে বন্ধু হয়ে ওঠেন। তিনি আবার এই শব্দটা ধার করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। তো প্রণব মুখোপাধ্যায়ও বাংলাদেশে গিয়ে বলেছেন যে আমাদের দুটো দেশের সম্পর্ক একেবারে গভীরতর, মানে যেটাকে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার পাশে যদি একটা বড় দেশ থাকে, মানে ভারতবর্ষ তো এটা অস্বীকার করে কোনো লাভ নেই, একেবারেই। দক্ষিণ এশিয়ার একটা খুব বড় দেশ, তার সিনেমা, তার খেলা, তার অর্থনীতি, শহর হিসেবে সে সব যেভাবে বড় হয়ে উঠেছে, সেটা হয়তো আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে অনেক সময় একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। আর আপনি যদি আমাকে রাজনৈতিকতে আমি ঢুকতে চাই না, কিন্তু যদি আপনি আমাকে এটা বলেন, আমি আপনাকে এটুকু শুধু মনে করিয়ে দেব, বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, অর্থাৎ যে নির্বাচনটায় জেতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ তৈরি করতে পেরেছিলেন, সেই নির্বাচনটাতেও কিন্তু বাংলাদেশে 37% কাছাকাছি মানুষ পাকিস্তানের সপক্ষে ভোট দিয়েছিলেন, বা আপনি বলতে পারেন আজকের প্রেক্ষিতে তারা ভারত বিরোধী অবস্থানে ছিলেন। ফলে আমাদের মনে রাখতে হবে, একটা দেশের জনসংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি বড় ভারত বিরোধী থাকে, যে কোনো সময় যখন শাসনের টালমাটাল পরিস্থিতিতে যদি তারা ক্ষমতায় এসে যায়, তাহলে সমস্যা হয়। কিন্তু আমি হাসানুল হক ইনু বা প্রণব মুখোপাধ্যায়ের শব্দ, মানে দুই দেশের দুই রাজনীতিকের শব্দ ধার করে আপনাকে বলবো যে দুটো দেশের মধ্যে এমন অনেক কিছু আছে যেটাকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ, ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, এই দুটোর মধ্যে এত সংস্কৃতির এত যোগ মিল আছে, রয়েছে। সেটাকে আপনার চেঞ্জ করা চট করে মানে আমি বলবো যে আজকের বাংলাদেশের পরিস্থিতি মনে হচ্ছে যে খুব চেঞ্জ করে দেওয়া চেষ্টা হচ্ছে, কিন্তু এটা বিরাট কঠিন বিষয়। মানে আমি যতটুকু পৃথিবীকে ঘোরবার চেষ্টা করেছি, তাতে এটা খুব অসম্ভব কাজ। মানে আপনি ধরুন রবীন্দ্রনাথের ভূমিকা কি আপনি বাংলাদেশের জীবন থেকে মুছে ফেলতে পারবেন? যেমন আমরা অনেক সময় ভুল করি যে বাংলাদেশকে আমরা শুধুমাত্র একজন পুরুষের চোখে দৃষ্টিতে দেখি। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের যে 1971-এর আন্দোলন, তার আগের আন্দোলনের একটা মানে অন্যতম কি বলবো প্রিলুড ছিল হচ্ছে যখন 1961-তে যখন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালিত হচ্ছিল, তখন পাকিস্তানের সামরিক শাসকরা নিষিদ্ধ করে দিয়েছিল রবীন্দ্রনাথের গান, ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিলেন। আমাদের মনে রাখতে হবে সেই সময় বাংলাদেশের যে মুসলিম মহিলারা, আমি মুসলিম শব্দটাই ব্যবহার করলাম, পুরুষতন্ত্রকে ভেঙে, সামরিকতন্ত্রকে ভেঙে, সব কিছুকে ভেঙে যে জামদানি শাড়ি আর বড় টিপ পরে বেরিয়ে এলেন, দ্যাট ওয়াজ এ কালচারাল স্টেটমেন্ট যে দেখো, আমার কাছে ধর্মের আগে আমার সাংস্কৃতিক পরিচয়, নারী হিসেবে আমি যা করতে চাই সেটার পরিচয়। তো আপনি কি এটাকে পুরোটাকে চেঞ্জ করে দিতে পারবেন? এটা তো রবীন্দ্রনাথকে ভালোবেসে হয়েছিল, এটা তো রবীন্দ্রনাথের প্রতি আসক্তির কারণে হয়েছিল, এটা তো মহিলাদের একটা স্টেটমেন্ট। আপনি কি সেটাকে পুরোটা চেঞ্জ করে ফেলতে পারবেন? এটা একটা খুব কঠিনতম কাজ বলে আমি মনে করি। এবং আমার মনে হয় যে বাংলাদেশে যা টানাপোড়েন চলছে, কিন্তু দু দেশের যে পারস্পরিক নির্ভরতা রয়েছে, সেই নির্ভরতার জায়গাটাও যেন আমরা ভুলে না যাই। সেটা সাংস্কৃতিক নির্ভরতা, সেটা ভাষাগত নির্ভরতা, অবশ্যই বাণিজ্যের নির্ভরতাও আছে। বাংলাদেশকে অনেকটা ভারতবর্ষের কাছ থেকে পাওয়া পণ্যের উপর নির্ভর করতে হয়, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। মানে আমরা যখন একটা টালমাটাল পরিস্থিতি চলে, আমি সাউথ এশিয়ার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই দেখেছি, যখন এই ধরনের একটা তথাকথিত ভারত বিরোধিতার টানাপোড়েন চলে, তখন আমরা বুঝতে পারি না যে নিত্যদিনের চাল, গম, পেঁয়াজটাও ভারত থেকেই আসে। এটা কিন্তু দাদা এখন কথাবার্তা চলছে, যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করেন বা আপনি যদি
বিভিন্ন মিডিয়ার দিকেও লক্ষ্য করেন, সেক্ষেত্রে অনেকেই বলছেন, দু দেশের কথাই আমি বলবো, বাংলাদেশের তরফে বলা হচ্ছে যে বাংলাদেশের কোনোভাবে ভারতকে প্রয়োজন নেই, বরং ভারতের নাকি বাংলাদেশকে প্রয়োজন। এবং এটা কিন্তু আমাদের তরফেও অনেকে বলে থাকেন যে বাংলাদেশকে তো কোনো প্রয়োজনই নেই। এটা কি বাস্তবে কোনোভাবে সম্ভব? দেখুন, বাস্তবে সম্ভব নয়। কেন আমি সেটা বোঝানোর চেষ্টা করি আপনাকে। যদি আপনি ভারতবর্ষ দেখুন, বাণিজ্যের দিক থেকে আমাদের সত্যি সত্যি বাংলাদেশ খুব ইম্পর্ট্যান্ট পার্টনার নয়। আমরা যা টোটাল এক্সপোর্ট করি, রফতানি করি, তার মাত্র 2% বাংলাদেশে যায়। কিন্তু বাংলাদেশের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ রফতানি, কারণ আমাদের মনে রাখতে হবে যে আপনি মানে তর্কের খাতিরে এখন যেসব সোশ্যাল মিডিয়ায় ঘোরে যে পাকিস্তান থেকে চাল চলে আসবে, চীন থেকে চাল চলে আসবে, এটা সম্ভব নয়। ভারতবর্ষ থেকে যত সহজে চাল, পেঁয়াজ, আলু যায় বা পেঁয়াজ যায়, সেটাকে আপনি কি করে বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভর করবে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি আপনাকে বলতে পারি, যখনই আমি আমার কাজের সূত্রে যেটুকু দেখেছি, ধরুন মালদ্বীপেও যখন ভারত বিরোধিতা ঊর্ধ্বগামী ছিল, তখন লোকে ভেবেছিল যে তুরস্ক থেকে পেঁয়াজ আসবে। তুরস্ক থেকে পেঁয়াজ জাহাজে করে আনার যা খরচ, আর কোচি থেকে পেঁয়াজ পৌঁছে যাওয়ার মালদ্বীপে যা খরচ, দুটো ডিফারেন্ট। তেমনি বনগাঁ থেকে যশোর পেঁয়াজ পাঠানো যত সহজ, আর ওই পেঁয়াজটা যদি পাকিস্তান থেকে জাহাজে আসে কঠিন, খরচ বহুগুণ বেড়ে খরচ যাবে। বহুগুণ বেড়ে যাবে। এবার যদি আপনি বাংলাদেশের অর্থনীতির একটু আমরা অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করি, বাংলাদেশের যেটা মূল ব্যবসা সেটা হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট বা রেডিমেড পোশাককে রফতানি করা। সেটাই ইউরোপে পাঠায়। বাংলাদেশের পোশাক শিল্পের উপরই বাংলাদেশ অনেকটা বেঁচে আছে। বাংলাদেশে যে আমরা মহিলাদের স্বনির্ভরতার কথা বলি, সেই মহিলাদের স্বনির্ভরতা অনেকটাই এসছে এই পোশাক শিল্পে, যারা যে সমস্ত মহিলা শ্রমিকরা কাজ করেন তাদের জন্য। তো বাংলাদেশে যে গার্মেন্টসটা তৈরি করে, সেটা কিন্তু মেজরলি তুলোটা কিনতে হয় আমাদের থেকে। এবং এরকম নয়, দেখুন, একটা দেশের বাংলাদেশও স্বাধীন হয়ে গেছে অনেক বছর, বাংলাদেশে কখনো চেষ্টা হয়নি যে ভারতের বাইরে এই তুলোটা অন্য জায়গা থেকে আনা হবে। আমি এবারও দেখছিলাম বাংলাদেশের সরকারের একজন বলছেন যে আমরা চীন থেকে তুলো আনব। চীন থেকে তুলোটা এনে চেষ্টা করা হয়েছে এর আগেও, কিন্তু চীনের তুলো দিয়ে ওই গার্মেন্টস বাংলাদেশ প্রডিউস করতে পারেনি যা ইউরোপ বা আমেরিকার মার্কেটে গ্রহণযোগ্য হবে। ফলে বাংলাদেশকে তুলো নিতেই হবে ভারতবর্ষের থেকে, কোয়ালিটি প্রোডাক্ট বানাতে গেলে। কোয়ালিটি প্রোডাক্ট বানাতে গেলে, এবং ইউরোপের বাজারে যা কিনতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বাস্তবতা। আমি বাকি সীমান্ত দিয়ে অন্য যেসব জিনিস যায় সেগুলোতে ঢুকছি না। অন্যদিকে ভারতের জন্য বাস্তবতা হচ্ছে যে আপনার যে দেশটা আপনার পেটের ভেতর এতটা ঢুকে আছে, যে দেশটা আপনার এতটা বর্ডার শেয়ার করে, মানে ধরুন শুধু তো আমরা পশ্চিমবঙ্গের কথা বলছি, শুধু পশ্চিমবঙ্গ পুরো নয়, দিকটা যদি দেখতে উত্তর হয়। পূর্বের সব কটা রাজ্যের সঙ্গে বাংলাদেশের মানে কিছু না কিছু শেয়ারিং আছে। ত্রিপুরা বা মিজোরামে হয়তো একটু বেশি, অন্য দেশেও আছে, অন্য রাজ্য আছে। তো আপনি সেই দেশটায় যদি অস্থিরতা থাকে, রাজনৈতিক অস্থিরতা থাকে, যদি আপনার সামাজিক অস্থিরতা থাকে, তাহলে সেটা ভারতবর্ষকে স্পর্শ করতে বাধ্য। আর যেহেতু ভারত অনেকটা বড় দেশ, আমাদের সিকিউরিটি কনসার্ন বা আমাদের নিরাপত্তাজনিত কনসার্ন অনেক বেশি। আমরা একটা ছোট ঘটনাকেও আমাদেরকে অনেক বড় মানে মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখতে হয় যে এটা আমাদের কতটা সোশ্যাল টেনশন তৈরি করবে। আমি একটা মানে উদাহরণ বলবার চেষ্টা করি যে আমাদের তো একটা সবসময় ভাবতে হয়, মায়ানমারে যুদ্ধ হলেও আমাদের চিন্তা হয়, কারণ মণিপুরের সাথে মায়ানমারের একটা আত্মিক, সামাজিক, রাজনৈতিক, পরে বলছি, আত্মিক সামাজিক যোগাযোগ আছে। ফলে এটা অতটা সহজ নয় যে আমরা বাংলাদেশকে বৈরীভাবে দেখব বা বাদ দেব। আমি কিন্তু ওই উদাহরণগুলো বাদ দিচ্ছি যখন ধরুন কলকাতার সমস্ত হসপিটালগুলো বেসিক্যালি বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল ছিল। এটা তো বহু এটা তো সার্ভে দুদিকেই দাদা। ধরুন এখানে ব্যবসার কথা যদি আপনি বলেন, কলকাতার হসপিটালগুলো বাংলাদেশি মানুষদের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে বাংলাদেশি মানুষরাও তো কলকাতার ডক্টরদের উপর নির্ভরশীল। অ্যাবসলিউটলি। আপনাকে একটা মাথায় রাখতে হবে, যে দেশটা 18 কোটির দেশ, ধরুন রাফলি বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, সেই 18 কোটির মধ্যে আমি ধরে নিলাম খুব বিত্তবান অংশ 20%, তার মানে ধরে নেওয়া যাক রাফলি 3.5 কোটি। তাদের না হয় সামর্থ্য আছে যে তারা সিঙ্গাপুর চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে, কিন্তু বাকি যে সে কোথায় যাবে? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দুর্ভাগ্যজনকভাবে এখনও অত উন্নত হয়নি যে তারা সবাই নিজের দেশে চিকিৎসা করিয়ে ফেলবে। তাহলে তাদের আসতেই হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ইভেন
অনেক সময় আমাদের সরকারি হাসপাতালেও বাংলাদেশের রোগীরা এসে চিকিৎসা করান আউটডোরে। করান। তো আপনি এই নির্ভরতাকে কাটবেন কি করে? এই নির্ভরতাকে কাটাটা, দেখুন, রাজনৈতিক টানাপোড়েন চলবে, চলেছে, বা হয়তো আরও কিছুদিন চলতে পারে, কিন্তু আমি আবার যেটা বোঝানোর চেষ্টা করছি যে জাতিগত দিক থেকে যেহেতু আমরা একই বাঙালি জাতি ছিলাম, একই ভাষায় কথা বলি, মোটামুটি একটা একই ধরনের সংস্কৃতি, মানে একই কালচার আমাদের, মোটামুটি একই ধরনের খাবার খাই, মোটামুটি একই ধরনের গান শুনি। দেখুন, বাংলাদেশে তো ভারতের গান বা ভারতের সিনেমাই সবচেয়ে জনপ্রিয়। শাহরুখ খানের সিনেমা রিলিজ করলে বা সালমান খানের সিনেমা রিলিজ করলে বাংলাদেশের মানুষ হাপিত্তেশ করে বসে থাকে সেটা দেখবার এবং জন্য। মানে অভিনেতারাও তো ওই দেশের অভিনেতারা এই দেশে অভিনয় করছেন, এই দেশের অভিনেতারা ওই দেশে অভিনয় করছেন। তো আপনি পুরোটাকে যদি কাট অফ করে দেবেন বলে কেউ ভাবেন, তাহলে খুব মুশকিল। আমি আবারও বলছি, রাজনৈতিক অস্থিরতা আছে এবং হয়তো সেটা আরও কিছুদিন কন্টিনিউ করব। রাজনৈতিক অস্থিরতার একটা মানে দিক আছে যে অবশ্যই যখন দেশটা স্বাধীন হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ভারত বিরোধী অংশ ছিল, এটা বিভিন্ন কারণে হয়তো পরবর্তীকালে বিভিন্ন সামাজিক রাজনৈতিক কারণে যেটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাই বলে যদি আমরা মনে করি যে দুটো শহর বা দুটো, মানে আমি কলকাতা ঢাকা দুটো শহরের কথা বলছি, বা ত্রিপুরার আগরতলার সাথেও একটা প্রচণ্ড আত্মিক সম্পর্ক আছে বাংলাদেশ। একদম, ওখানে বেশিরভাগ মানুষই কিন্তু কথা বলেন যে বাংলাদেশি ভাষার টান কিন্তু তাদের মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে। বহু ত্রিপুরার লোক আবার ওষুধ কেনবার জন্য মানে আখাউড়া বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকে যান, কারণ অনেক সময় তাদের ওষুধ কলকাতা থেকে আনার চাইতে ওখানে নিয়ে আসাটা সুবিধাজনক। ফলে এই যে কন্টিনিউয়াস দুটো দেশের নির্ভরতা, সেটা কখনো আপনি পুরো উড়িয়ে দিতে পারবেন আমার মনে হয় না, সেটা বিশ্বাস। যেমন খুব তাত্ত্বিকভাবে বলতে গেলে, তাত্ত্বিক তত্ত্বকথার একটা জায়গা নয়, যে কোনো বড় দেশের পাশে যখন ছোট দেশ থাকে সেটার মধ্যে একটা টেনশন থাকে, এবং সে টেনশনটা আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে ধর্মের বাইরে টেনশন। তাহলে ভারতের সাথে নেপালের টেনশন কেন? একমাত্র যেটা হিন্দু রাষ্ট্র, একদম এটা শুধু ধর্মের কারণে টেনশন না, এটা বিভিন্ন কারণে। মানে আমরা নেপালের মানুষদের যেভাবে দেখি, কোনো সিনেমায় হয়তো কোনো একটা ভুল রেফারেন্স চলে গেল, নেপালের মানুষ উত্তেজিত হয়ে যায়। তো এই জিনিসটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আবার তার একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আমি আমার স্বল্প কাজের সূত্রে যেটুকু দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, নেপাল বলুন, মালদ্বীপ বলুন, ইভেন আফগানিস্তান, আপনি যদি একটা হিন্দি সিনেমার গান বেজে যায় তাহলে আপনি কাউকে আর খুঁজে পাবেন না, তারা সবাই পাগল হয়ে যাবে, সবাই আনন্দে নাচতে শুরু করে দেবে, তখন আর কোনো ভেদাভেদ থাকে না। থাকে না।